আচ্ছা, ঠিক আছে। তাহলে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বুঝছো? জি। আচ্ছা, তাহলে যদি আমাদের কাছে একটা সংখ্যা এইরকম থাকে, 5.164 তারপরে আবার 654 ডট ডট ডট, এটাকে আমরা কি বলবো বলো তো? আবৃত বলবো না? অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। জি। আচ্ছা, এখন এটাকে যদি আমি পূর্ণগুণিক আকারে লিখতে চাই, এখানে আমরা পূর্ণগুণিক দিছিলাম 1.23 লিখে 2 এর উপরে একটা, 3 এর উপরে একটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা সেটা কিভাবে করব? এটা 4 এর উপর একটা দিব, সরি 6 এর উপর একটা দিব আর 4 এর উপর একটা দিব। হ্যাঁ, তাহলে আমরা আগে লিখবো হলো, এখানে আমাদের 5 আছে, তাহলে 5 লিখবো, দশমিক দিব। তারপরে হলো 1 তো রিপিট হয় নাই, তাহলে 1 থাকবে। 654 হলো রিপিট হচ্ছে, তাহলে 654 লিখবো। তারপরে হলো এই পাশে এইটাকে দিব, আর এই পাশে এটাকে দিব, মাঝখানে এগুলোকে দেওয়ার কোনো দরকার নেই, শুরুটা আর শেষেরটা। ঠিক আছে, জি। তাহলে এটা হচ্ছে 5.1654, আর এই দশমিক চলে যায়। ঠিক আছে। আচ্ছা, অনাবৃত দশমিক ভগ্নাংশ যদি আমাদের অসীম সংখ্যাটা কি হয়, রিপিট না করে, তখন আমরা সেটাকে বলবো অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। যেমন আমাদের যদি এরকম থাকে 0.5230 50056, ঠিক আছে, এইখানে কি জি। আমাদের কোনো রিপিট হয়েছে? 5230 50056, কোনো রিপিট নাই, হ্যাঁ, এরকম ডট ডট ডট। তাহলে এটা হবে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। আরেকটা এক্সাম্পল যদি দেখি 2.1234031 4 ডট ডট ডট, কোনো রিপিট নেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এখন আসো, আমি বলছিলাম না যে অসীম ভগ্নাংশের মধ্যে কি হয়, মূলত হয় অমূলত হয়। সসীমে যেরকম সব মূলত হয়, অসীমে সব মূলত না, কিছু মূলদ কিছু অমূলদ। কোনগুলা হলো মূলদ? এই যে যদি আবৃত হয়, তাহলে সেটাকে আমরা বলবো হলো মূলদ। ঠিক আছে, আর যদি অসীমের মধ্যে অনাবৃত হয়, তাহলে বলবো হলো অমূলদ। ঠিক আছে, এখন যে সংখ্যাগুলো আছে, যেগুলো হলো তোমার আহ পূর্ণবর্গ না, কিন্তু তার উপরে রুট আছে, যেমন √7, হ্যাঁ, এইটা হলো কখনোই তোমাকে আবৃত দশমিক ভগ্নাংশ দিবে না, এটা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ দিবে। এই কারণে রুট যুক্ত পূর্ণবর্গ নয় এই সংখ্যাগুলো অলওয়েজ কি অমূলক, বুঝছো? এবং অমূলক। সেগুলো অলওয়েজ কি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। মাথায় ঢুকেছে? জি। হুম। আচ্ছা, আমি ধরে নিচ্ছি তুমি ভালো বুঝতেছো, এই জন্য কিন্তু আমি বেশি ঘাটাচ্ছি না, বাট একটু পরে আবার টেস্ট শুরু হবো। হ্যাঁ, তখন কিন্তু না পারলে মনে হবে বকা খাবো, বুঝছো? আচ্ছা, দেখো বাস্তব সংখ্যা। এখন আসো, সব সংখ্যার আমরা প্রকারভেদ পড়লাম, তো তুমি যদি ওখানে দেখো যে যে প্রকারভেদ গুলা পড়ছি, ওগুলো বেসিক্যালি হলো তোমার মূলদ আর হলো অমূলদ, এই দুটার মধ্যেই পড়ে যায়। ঠিক আছে, মানে যেমন আমরা হলো পূর্ণ সংখ্যা পড়ছি, স্বাভাবিক সংখ্যা পড়ছি, তারপরে মৌলিক যৌগিক যেগুলা পড়লাম, ওগুলো সব হলো অমূলদের মধ্যে পড়ে। অসীম হলো আহ, সসীম সংখ্যা মূলদের মধ্যে পড়তেছে, অসীম আবৃতটা হলো মূলদের মধ্যে পড়তেছে, আর অসীম অনাবৃতটা হলো পড়তেছে কি অমূলদের মধ্যে। বুঝতে পারছো কি বলছি? জি। যতগুলা সংখ্যার আমরা প্রকারভেদ করলাম, শুধুমাত্র অসীম অনাবৃত সংখ্যাটা বাদে বাকি সব পড়ছে কোথায়? মূলদের কাতারে। আর অসীম অনাবৃতটা পড়ছে কোথায়? অমূলদের কাতারে। এই সবগুলা মিলে আমাদের যে সংখ্যা হয়, এটাকে আমরা বলছি বাস্তব সংখ্যা। তাহলে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে কি বলা হয়? বাস্তব সংখ্যা। মূলদ বাস্তব সংখ্যার মধ্যে সংখ্যা কি কি বলে। পড়ে একটু বলো তো, আমরা কি কি বললাম? 1/2। না, ওইভাবে না, প্রকারভেদের নাম বলো। যেমন স্বাভাবিক সংখ্যা পড়ে, তাই না? 1 নাম্বার। 2 পূর্ণ সংখ্যা পড়ে, তাই না? পূর্ণ সংখ্যা। বুঝতেছো? আহ, জি। আরেকটা স্বাভাবিক হয় সংখ্যা পড়ে, হ্যাঁ, পূর্ণ সংখ্যা পড়ে, তারপর অসীম আবৃত দশমিক। অসীম আবৃত দশমিক সংখ্যা পড়ে, সসীম সংখ্যা। সসীম সংখ্যা পড়ে। হ্যাঁ, অমূলদের মধ্যে খালি কি পড়ে? অসীম অনাবৃত্ত। হ্যাঁ, গুড, এই তো ভালো বুঝছো। আচ্ছা, তাহলে এখন বাস্তব সংখ্যা যদি আমরা এক্সাম্পল দেখি, 0 +-1 +-2 +-3 ডট ডট ডট, এগুলো হয় √2 √3 √5
√7 এগুলো হয়। তারপর হলো +-হাফ, +-3/2, +-4/3 এগুলো হয়। তারপর হলো 1.23, 0.415 এগুলো হয়। 1.3 পুনঃপুনিক হয়। 4.120, 345, 061 ডট ডট ডট। এগুলো সব বাস্তব সংখ্যার মধ্যে পড়তেছে। এখন তুমি আমাকে বলো যে এই যে এইটা 0, +-1, +-2, +-3, এটা কিসের মধ্যে পড়ে? হুম, পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে না? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। তাহলে এখানে দেখো +1, 2, 3 এইভাবে যাচ্ছে, আবার -1, 2, 3 যাচ্ছে, আবার 0 যাচ্ছে। ধনাত্মক সংখ্যার মধ্যে পড়ে? সরি, পূর্ণ না। সংখ্যার মধ্যে পড়ে? ধনাত্মকের মধ্যে পড়ে না, কারণ এখানে তো ঋণাত্মকও আছে। বাট পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে, তাই না? জি। এবং পূর্ণ ঋণাত্মক সংখ্যা কিভাবে এটা কিভাবে ঋণাত্মক হয় না, কারণ এখানে প্লাস কিছু প্লাস মাইনাস দিছি। প্লাস মাইনাস। ঠিক আছে। আচ্ছা, তারপরে মূলদ সংখ্যার মধ্যে পড়ে তো নাকি? জি, পূর্ণ সংখ্যা ওকে, তো মূল সংখ্যা। পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা এগুলো √2, √3, √5, √7 এগুলো কিসের মধ্যে পড়ে? কি সাইলেন্ট কেন? √2 কি পূর্ণবর্গ? না, পূর্ণবর্গ না, তাহলে এটা কি হবে, মূলদ না অমূলদ? এগুলো সবগুলো হচ্ছে অমূল। হ্যাঁ, অমূলদ। আর অমূলদ মানে কি বলতো? অসীম অনাবৃত হলো ইয়া দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তার মানে অমূলদ জি, যা কথা, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সেই কথা। আচ্ছা, +-হাফ, 3/2, 4/3 এগুলো কিসের মধ্যে পড়ে? পূর্ণ সংখ্যা। হ্যাঁ, মূলদ পূর্ণ সংখ্যা। সংখ্যা। মূলদ সংখ্যা আর কি ভগ্নাংশের মধ্যেও পড়ে, তাই না? জি, আচ্ছা, তারপরে এখানে কি আছে? এখানে আছে হলো আমাদের 1.23, এটা কিসের মধ্যে পড়ে? মূলদ না অমূলদ? মূলদ। মূলদ এবং সসীম দশমিক ভগ্নাংশ। 0.415 কিসের মধ্যে? সসীম এবং মূলদ। মূলদ, হ্যাঁ, এবং সসীম। 1.3 পূর্ণপূর্ণিক কিসের মধ্যে পড়ে? মূলদ। মূলদ আর কি এবং আর সসীম। সসীম এটা সসীম। না, এটা হচ্ছে আবৃত্ত। আবৃত, অসীম আবৃত। ঠিক আছে, আবৃতটা কিন্তু সসীম না, অসীম। এটা 1/333 যাইতেই থাকবো। ওকে, 4.120, 345, 061 ডট 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 এটা কিসের মধ্যে পড়ে? মূলদ সসীম। এটা না, মূলদ। এটা ডট 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 দিছি। ফোর পয়েন্ট আহ, ওয়ান টু জিরো থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান ডট 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 দিছি, এর মানে এটা যাইতেই আছে। তাহলে কি এটা সসীম হবে? না, অসীম হবে। অসীম হবে। অসীমের মধ্যে কোনটায় পড়বে, আবৃত না অনাবৃত? আবৃত। অনাবৃত, তাই না? অনাবৃত। হ্যাঁ, তুমি কি আবৃত বলছিলা? এটা তো ডট ডট চলতেছে। ডট ডট হইলে কি আবৃত হয়? আবৃত কি বলছি, দশমিকের পরে রিপিট হইতে হবে। যেমন 1.3 পুনঃপুনিক, এটার মানে হলো 1.333333 এরপর ডট ডট ডট। ঠিক আছে, তো ডট ডট তো থাকবেই, মানে অসীম হলে তো ডট ডট থাকবেই। কিন্তু যখন রিপিট হবে তখন সেটা হবে আবৃত। আবৃত হলে আমরা হলো তখন ওই যে বারবার না লিখে একবার লিখে উপরে পুনঃপুনিক দিয়ে দিই। আর যখন রিপিট না হয় তখন হলো সেটা হয়ে যায় হলো অনাবৃত। বুঝতে পারছো? তো ডট ডট দুইটার জি, ক্ষেত্রেই থাকে। এবং অনাবৃতর ক্ষেত্রে হলো আমাদের তো ওই শর্ট করে লেখার কোনো ওয়ে নাই, এখানে যেমন পুনঃপুনিক দিয়ে লিখতেছি আবৃতর ক্ষেত্রে, এই জন্য এখানে আমাদের ডট ডট দিতে হচ্ছে। আর ওইখানে যেহেতু শর্ট করে লেখা যায় ওই জন্য ডট ডট দিইনি। মাথা ঢুকছে? জি। আচ্ছা, এখন বলো তাহলে এটা আমাদের কি হচ্ছে? এটা হচ্ছে মূলদ অস- অসীম মূল, অনাবৃত। অসীম অনাবৃত কিন্তু মূলত, তাহলে অমূলত কোনটা? আচ্ছা, অসীম অনাবৃত যদি মূলত হয় তাহলে অমূলত কোনটা? আমি যে তোমাকে একটু আগে বললাম যে অমূলত হয় একটাই, একটা জিনিসই অমূলত হয়। তাকেও তুমি মূলদের ঘরে ঢুকে দিয়ে তো অমূলত হলো ইয়া হয়ে যাবে।
মানে বেচারা একা হয়ে যাবে, ওর তো কিছু নাই, তাই অমূলত বলেই কিছু নেই। বুঝছো আমি কি বলছি? বুঝছি এবার। কি বুঝছো? অসীমের মধ্যে, আমি তোমাকে বলছি যে সবগুলা হলো মূলদের মধ্যে পড়বে, শুধুমাত্র অসীমের মধ্যে মূলদ অমূলদ দুইটা হয়। অসীমের মধ্যে যদি আবৃত হয় তাহলে মূলদ হবে, অনাবৃত হলে অমূলদ হবে। তাহলে এটা অসীম, এটা অনাবৃত, তাহলে এটা অমূলদ হবে। ক্লিয়ার হয়েছে? জি এবার ক্লিয়ার। গুড। পরে আরো টেস্ট আসতেছে, দেখো মাথা গরম করে দিও না, পরে কিন্তু বকাবকি শুরু করে দেবো। হেডফোন, হেডফোন তো লাগাও নাই মনে হয়, সবাই শুনবে গালাগালি করবো। আচ্ছা, ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা হলো কি? ওই যে স্বাভাবিক সংখ্যা যা ডেফিনেশন করছিলাম ওইটাই ধনাত্মক সংখ্যাও হয়। শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে, ঠিক আছে? বলে। এটাকে বাস্তব না দিয়া এটাকে পূর্ণ সংখ্যা দিলে আরো ভালো হয়। ঠিক আছে, পূর্ণ সংখ্যা। শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে, শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে, ঠিক আছে? আচ্ছা, তো এক্সাম্পল কি হলো আর কি দিব, 1 2 3 ডট 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 এইভাবে যেতেই থাকবে। বুঝছো তো, সহজ জিনিস। নেক্সট, ঋণাত্মক সংখ্যা। দেখা যাচ্ছে? জি। শূন্য থেকে ছোট সকল হলো তোমার, আরে আবার পেন চলে গেছে। শূন্য থেকে ছোট সকল হলো আমাদের বাস্তব সংখ্যাও লেখা যায় বা পূর্ণ সংখ্যাকে আমাদের হলো ঋণাত্মক সংখ্যা বলে। তাহলে শূন্য থেকে ছোট কি কি আছে? -1, -2, -3, ডট ডট ডট। ঠিক আছে। এখন আছে অঋণাত্মক সংখ্যা। দেখো, ধনাত্মক সংখ্যা হলো শূন্য থেকে বড় গুলা আছে, ঋণাত্মক সংখ্যা আমাদের কি আছে, শূন্য থেকে ছোট গুলা আছে। তাহলে শূন্য কই যাবে? হ্যাঁ, শূন্য তো বেচারা একা হয়ে গেল। তো শূন্যকে যদি নেওয়া হয় তখন সেটা হয়ে যায় অঋণাত্মক সংখ্যা। যে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় হলো অঋণাত্মক সংখ্যা। যেমন হলো 0 1 2 3, ডট ডট ডট। বুঝতে পারছো? জি। আচ্ছা, ধনাত্মক সংখ্যাকে তো আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি, তাই না? অঋণাত্মক সংখ্যাকে কি বলা যায়? বলা যায়। বলা যায়। স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা কি করছিলাম? কি সকল করছিলাম? কি? পূর্ণ সংখ্যা থাকবে সেটাতে। পূর্ণ সংখ্যা থাকবে খালি? তাহলে তো পূর্ণ সংখ্যা আর স্বাভাবিক সংখ্যার মধ্যে ডেফিনেশন কি থাকলো? -3ও তো পূর্ণ সংখ্যা, -3 কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে? না, ওটা হতে শূন্য, হবে শূন্য থেকে বড়। শূন্য থেকে বড় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তো তাহলে অঋণাত্মক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি কেমনে হয়? এখানে তো শূন্য আছে, বুঝছো? তো আমাদের ধনাত্মক সংখ্যাটা স্বাভাবিক সংখ্যা হবে, বাট অঋণাত্মক সংখ্যা স্বাভাবিক সংখ্যা হবে না। এটা মাথায় রাখবা, বুঝছো? জি। আচ্ছা, বুঝলে ভালো। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো যে আমাদের হলো এই যে বাস্তব সংখ্যার হলো শ্রেণী বিভাগ, ঠিক আছে? তো বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগে হলো আমরা একটু আগেই পড়ে আসছি যে সকল সকল সংখ্যা যেগুলো ক্লাসিফিকেশন করছি অলমোস্ট সবগুলোই হলো আমাদের কি, মূলদ সংখ্যা। আর হলো এই যে অসীম অনাবৃত দশমিক যেটা আছে এইটা শুধুমাত্র অমূলদ। ঠিক আছে, ওইটাই অমৃত এখানে সংখ্যা। আমাদের ডায়াগ্রামের মাধ্যমে দেখাইছে যে বাস্তব সংখ্যার মধ্যে আছে কি, মূলদ অমূলদ দুইটাই আছে। মূলদের মধ্যে আমাদের কি আছে, পূর্ণ সংখ্যা, যেগুলো হলো কি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা। হ্যাঁ। আচ্ছা, এই পূর্ণ সংখ্যার মধ্যে হলো ডেফিনেশন আছে হলো ধনাত্মক। ধনাত্মক হলো কি শূন্য অপেক্ষা বড় যে সংখ্যা পূর্ণ সংখ্যাগুলো থাকে। 0। ঋণাত্মক হলো কি শূন্য অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যাগুলো, ঠিক আছে? আচ্ছা, এই ধনাত্মক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা কিন্তু আবার একই কথা। হ্যাঁ, এটা মাথায় রাখবা। তো আমরা স্বাভাবিক সংখ্যার প্রকারভেদে আবার পড়ছিলাম যে স্বাভাবিক সংখ্যার মধ্যে আমাদের কি আছে, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, ঠিক আছে, আর হলো ওয়ান। ঠিক আছে। তো স্বাভাবিক সংখ্যা ধনাত্মক সংখ্যা একই কথা। তাহলে মৌলিক, যৌগিক আর ওয়ান যদি স্বাভাবিক সংখ্যার প্রকারভেদ হয় সেটা ধনাত্মকেরও হবে। তো মৌলিক কোনগুলা, যেগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যেমন 2 5 7 11। ঠিক আছে। যৌগিক হলো কি, যেগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়াও একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যেমন হলো 6 9 15 ইত্যাদি। ঠিক আছে। এখন আসো ওয়ান। ওয়ানটা মৌলিক না যৌগিক, এটা নিয়ে আমাদের কনফিউশন থাকে। দেখো, ওয়ান কে হলো বেসিক্যালি এক দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে,
এবং ওই সংখ্যা, এটা হলো আমাদের মৌলিকের কন্ডিশন ছিল। তো ওয়ান তো নিজেই এক, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হলো ওয়ান আসলে মৌলিক যৌগিক কোনোটার মধ্যেই পড়ে না, তো এই কারণে ওয়ানকে আলাদা একটা ক্লাসিফিকেশন করা হয়েছে। ঠিক আছে। এরপর মূলদ সংখ্যার মধ্যে আমাদের ভগ্নাংশ সংখ্যা আছে। ভগ্নাংশ সংখ্যার আমাদের কন্ডিশনটা কি ছিল বলো দেখি। পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে P is not P is not equal to 0. পি, No, sorry, Q is not equal to 0. Q is not equal to 1. আর এটাকে P দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না। Q গুড, দ্বারা কিউ দ্বারা হলো পি কে নিঃশেষে বিভাজ্য করা যায়, গুড। আচ্ছা, ভগ্নাংশের মধ্যে হলো আমাদের আহ, একটা আছে হলো সাধারণ ভগ্নাংশ আর একটা হলো দশমিক ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশটা হলো আমরা আবার পড়লাম দুইটা ভাগ, প্রকৃত আর হলো অপ্রকৃত। ঠিক আছে। তো প্রকৃতটা কি ছিল বলো। ভগ্নাংশ যেহেতু, তাহলে সেখানে কি পি বাই কিউ আকারেই লেখা যাবে, যেখানে কি হবে, পি লেস দেন কিউ, তাই না? P less তার মানে উপরেরটা নিচেরটার থেকে ছোট হবে, আর অপ্রকৃতর ক্ষেত্রে কি হবে, পি গ্রেটার দেন কিউ হবে। বুঝছো? জি আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। মিশ্র ভগ্নাংশ কি চিনো? অপ্রকৃত আর মিশ্র একই কথা, মানে অপ্রকৃতকে একভাবে প্রকাশ করলে সেটা মিশ্র ভগ্নাংশ হয়। এটা তো মনে হয় শিখছো ছোট ক্লাসে, মনে আছে কি? মিশ্র হ্যাঁ, হ্যাঁ, বলো। আচ্ছা, দেখাবো এখন, সমস্যা নেই, মনে না থাকলে বলবা যে ভাইয়া মনে নেই। ঠিক আছে, তোমাকে তো মাইর দেবো না, আমি তো অনলাইনে পড়াচ্ছি, ভয় পাও কেন? আচ্ছা, এরপরে আসে দশমিক ভগ্নাংশের মধ্যে আমাদের আছে কি দশমিক ভগ্নাংশ সংখ্যা। সেগুলোর মধ্যে আমাদের কি আছে, সসীম আছে, অসীম আবৃত আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, দশমিক ভগ্নাংশ সংখ্যার মধ্যে হলো আমাদের সসীম যেটা আছে, সেটা হলো কি, ওই যে দশমিকের পরে শেষ হয়ে যাবে। যেমন 2.53, এখানে কি দশমিকের পরে 2 ঘর পরে শেষ হয়ে গেছে, এরকম শেষ হয়ে গেলে সেটা সসীম। আর যদি শেষ না হয়, সেই ক্ষেত্রে হবে হলো অসীম। এই অসীমের মধ্যে আমাদের দুইটা প্রকারভেদ আছে, একটা আবৃত আর একটা অনাবৃত। যেমন ধরো 1.3333, এইভাবে যাচ্ছেই, তাহলে এখানে কি থ্রিটা রিপিট হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি 1.3 পূর্ণপণিক, এটা হবে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এবং এইটা পরে হলো মূলদের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, আর অসীমের মধ্যে আমাদের যে অনাবৃত যেটা আছে, যেটা হলো কি দশমিকের পরে যদি শেষ না হয়, যেমন আমি যদি 1.3456 ডট 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 এইভাবে যদি যাইতেই থাকে, শেষ হবে না এবং রিপিটও হবে না, সেক্ষেত্রে সেটা হবে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, এবং সেটা হবে হলো অমূলক। অমূলকদের মধ্যেই একটাই পড়ে। এখন এটা কখন হয়, যদি আমরা পূর্ণবর্গ নয় এমন কোন সংখ্যার রুট নেই, তখন আমরা এই টাইপের সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? জি ওকে, তাহলে আমাদের মোটামুটি বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন শেষ। ঠিক আছে, এখন আমরা একটা সহজ করার জন্য হলো আমরা একটু ইয়া করব, রিক্যাপ করব। স্লাইড কি এরকম লোকে। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা রিক্যাপ দিয়ে আমরা জিনিসটা শেষ করি। থিংস টু রিমেম্বার, মোটামুটি সব তোমার হলো শেখা হয়ে গেছে, কিন্তু তুমি যদি জিনিসগুলো কন্টেইন করতে পারো, তাহলে তুমি এখান থেকে মোটামুটি পরীক্ষায় 1 মার্কের এমসিকিউ কনফার্ম করে ফেলতে পারো। ঠিক আছে, কারণ এখানে বোর্ডে হলে 1 মার্কের এমসিকিউ আসে। 1 নাম্বার, ওই যে আমরা যে বললাম মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সমমৌলিক সংখ্যা, তারপরে হলো আমাদের স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা, এগুলো সব কোন সংখ্যার মধ্যে পড়ে বলো? হলুদ মূলদের মধ্যে পড়ে, লিখলাম না, হ্যাঁ, মনে থাকবে তো। একটা জি লিখে দিই, মৌলিক দিয়ে এটসেট্রা দিয়ে দিলাম, তাহলেই তোমার মনে থাকবে। আচ্ছা, তারপরে হলো অমূলদের মধ্যে খালি কি পড়ে? অসীম অনাবৃত্ত অসীম অনাবৃত দশমিক হলো আমাদের অমূলদের মধ্যে পড়ে। অসীম অনাবৃত অমূলদের মধ্যে পড়ে। আচ্ছা, সকল মূলদ এবং মূলদ সংখ্যা একসাথে হলো বাস্তব সংখ্যা হয়। ঠিক আছে। এরপরে আমরা লাস্ট যেটা দেখলাম সেটা হলো যে বর্গমূল করা যায় না এইরকম সংখ্যার রুট থাকলে অবশ্যই কি হবে, এটা অবশ্যই কি হবে, মূলদ না অসীম অমূলদ? অনাবৃত্ত এটা অসীম অমূলদ অনাবৃত, তার মানে অমূলদ হবে। ঠিক আছে, তাই এটাও হবে। লিখলাম না। ঠিক আছে, এখানে থাকলো।
রেকর্ড হচ্ছে তো রেকর্ডও পাবা, পরে ভুলে গেলে রেকর্ড দেখে দিবে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি শেষ। এখন আমরা একটা কোশ্চেন সলভ করি। এখানে আছে, দেখো 0.0025 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা, পারবা? ক্যালকুলেটর নিয়ে বসছো? জি। বর্গমূল করো এটা। √, এটা হলো তোমার দিনাজপুর বোর্ডে আসে 2020-এ। √0.0025, মানে 0.0025 এর বর্গমূল মানে কি, √0.0025 করলে কি আসে? 0.05। 0.05। তাহলে এটা কোন ধরনের সংখ্যা হচ্ছে বলো? এটা প্রথমত সসীম। এটা সসীম না প্রথমত সরি। সসীম। ঠিক আছে, তাহলে আবৃত তো হবে না, রিপিট হয় না, ওটা তো অসীম হয়। ওটা বাদ, অসীম বাদ, অসীম বাদ, সসীম হবে, তাহলে অ্যান্সার ডি। তো বেসিক্যালি সসীম বিষয়টা সসীম। হলো কি, যে তোমার এই প্রকারভেদ থেকেই পরীক্ষায় আসবে, কিন্তু ডিরেক্ট তোমাকে একটা সংখ্যা না দিয়ে অনেক ক্ষেত্রে এরকম বলবে যে এর বর্গমূল কোন ধরনের সংখ্যা, একটু ঘুরে পেঁচায় দিবে, তো সেগুলো আমরা করব। তো এখন আমাদের অলমোস্ট সেম, মানে শেষ, হ্যাঁ প্রকারভেদটা শেষ। এখন তোমার একটা হোমওয়ার্ক থাকবে। তো হোমওয়ার্ক কি থাকবে এটা আমি তোমাকে বলতেছি। আর আগে হলো আমাদের এই শেয়ারটা বন্ধ করে দিয়ে আমি তোমাকে দেখাই। এখন আমরা যেটা করবো, আমরা হলো ফুল স্ক্রিন শেয়ার দেবো। ওকে। আসছে, হয়ে গেল। হ্যাঁ দেখা যায়। জি দেখা যায়। আচ্ছা, এখানে দেখো এই যে কিছু এমসিকিউ আছে। হ্যাঁ, 1 2 3 এইভাবে দেওয়া আছে, এই এমসিকিউ শিটটা তোমাকে দিয়ে দিব। তুমি এখানে 9টা এমসিকিউ আছে, এগুলো সলভ করবা, সব বোর্ডের কোশ্চেন। এই যে পাশে দেখো বোর্ডের নাম দিয়ে দেওয়া আছে। এই যে এটা হলো যশোর বোর্ড 2019, এটা হলো 3টা বোর্ডে আসে। ঠিক আছে, আমরা হলো থিওরি পড়ার সাথে সাথে বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করে নিব, যাতে আমাদের পরে আবার আলাদা করে করা না লাগে। প্লাস এটা করলে তোমার আইডিয়া হবে যে বোর্ডে কি ধরনের কোয়েশ্চেন আসে, and ভালো করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে। জি। ওকে, তাহলে একটা বন্ধ করে দেই। ঠিক আছে, তাহলে আজকে শেষ। কিছু বলার থাকলে বলো। আচ্ছা, আমরা টাইম ঠিক করি। এই এই ইয়ারফোনে সাউন্ডের প্রবলেম হয়নি না? না হয় নাই, সমস্যা নেই। হুম, আচ্ছা ভালো। দামিটাই কাজ কাজ করে না, কম দামিটাই কাজ করে। আচ্ছা, এখন বিষয় হলো যে কিছু বলার থাকলে বলো, দেন হলো আমাদের একটা টাইম ফিক্স করতে হবে। তাই কি কিছু বলবা? এতক্ষণ ক্লাস করলে কোনো কথা নাই? এত লেন্দি কেন? তুমি কথা জিজ্ঞেস করলে কথা বলবে, এখানে ভয়ের কি আছে? তুমি রেসপন্স করো না কেন? বলো। জি না। কিছু কোনো আর কথা নেই, তুমি আচ্ছা ফ্রিলি, তোমার যদি বুঝতে সমস্যা হয় তুমি প্রশ্ন করবা, কথা বলবা ফ্রিলি, তুমি এরকম করে হ্যাঁ, থাকো কেন? মানে এখানে আমাকে ভয় পাচ্ছ কেন? আমি তো বকাবকি বা বা কিছুই তো করিনি, তাই না? আর হলো, শিখার আগ্রহ, আগ্রহ নাই যে এই জন্য। আচ্ছা হোক, আস্তে আস্তে ঠিক হবে। আচ্ছা, আমরা টাইমটা ঠিক করি। টাইমটা যদি আমরা রবি মঙ্গল বৃহস্পতি 7:30 নেই, হবে? রবি মঙ্গল বৃহস্পতি, হ্যাঁ, শুক্র শনি টাইম দেওয়া যাবে না? শুক্র শনি, শুক্রবারে দেওয়া যাবে। হ্যাঁ। তাহলে ওই শুক্র শনি থেকে একদিন দাও, কারণ ইয়া থাকে তো, ক্লাস থাকে না ওই সময়। তাহলে বাদ দিব কোনটা, কোন ডেট বাদ দিব? মাঝখানেরটা বাদ দিতে পারো। মঙ্গল, বৃহস্পতি, রবিবার অনেক পড়া থাকে। রবি মঙ্গল শুক্র গুরু, তাহলে হলো পর পর হবে না, তাই না? আচ্ছা। রবি মঙ্গল শুক্র, বাট মাঝে মধ্যে আমার মানে ইয়ে থাকলে টাইম চেঞ্জ করা লাগতে পারে, তখন হলে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে তো শেষ। তাহলে আচ্ছা নেক্সট ঠিক ক্লাস আছে। হলো আমাদের ইয়ে হবে, রবিবারে হবে। আমি হলো ওই ডক ফাইলটা দিয়ে দিচ্ছি, ওই হোমওয়ার্ক গুলা করো। আর যেহেতু এই চ্যাপ্টার হলো তোমার ইয়াতে নাই, এই কি বলে, পরীক্ষায় নাই, তো এটা চ্যাপ্টার হুম। হলো এখানেই শেষ হবে, এই হোমওয়ার্ক গুলো দিয়ে শেষ হবে, আর আগাবো না আগে। যেহেতু তোমার এটা কি হচ্ছে বার্ষিকের, তোমার ইয়া, বোর্ডে কি তোমার ইয়া আছে, এটা থেকে সৃজনশীল জিনিস আসে? দেখিনি তো হ্যাঁ আমি। আসে আসে।
আমি দেখছি কম আসে, কিন্তু আসে এখন। যদি আসে, চ্যাপ্টার তো সহজ, বাদ দেওয়া যাবে না। প্লাস হলো তোমার এমসিকিউ তো আসে, ঠিক আছে? তো চ্যাপ্টার হ্যাঁ। কোনোটাই বাদ দেওয়ার দরকার নেই, আমরা মানে সবই শেষ করবো। বোর্ডে কোশ্চেন আছে, আমি তো তোমার ইয়া করি, ওই চ্যাপ্টারের সাথে সাথে বোর্ড কোশ্চেনও করে। এমন আচ্ছা, কোনো আর ওর চ্যাপ্টার হচ্ছে নেই। ফিজিক্সের, বুঝছো, ফিজিক্সের অবস্থা খুবই খারাপ, ফিজিক্সও কিছুই পারে না। মানে এবার আচ্ছা পরীক্ষা দিয়ে আসছে, ধরতে গেলে মানে কিছুই ও পড়ে যাইতে পারে নাই, পড়েও নাই পারেও না। আচ্ছা, ফিজিক্স খুব। সমস্যা হবে না। এখানে একটা বিষয় হলো কি, আমি পড়াচ্ছি, ওর হলো পড়াগুলা হলো করে কিনা, এটা হলো তুমি এনশিওর করবা, হ্যাঁ, বাসায়। আচ্ছা। বাকিটা আর সমস্যা হবে না। এই যে এইবার হলো এসএসসি রেজাল্ট দিল, ফিজিক্সে আমার এক স্টুডেন্ট পাইছে 97, রংপুরে পড়াইছিলাম, হুম। ম্যাথে পাইছে 94। হ্যাঁ, তো যদি হুম। ভালো করে পড়ে, আমি যেগুলো পড়াই এগুলো থেকে ইনশাল্লাহ কমন টমন পাবে, সমস্যা হবে না। 9, 10 এত আচ্ছা। কঠিন না, বেসিক্যালি কঠিন হলো ইন্টারমিডিয়েট। হুম। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে বাস্তব সংখ্যা তাহলে এখন মানে আমরা আর পড়বো না, ওই হোমওয়ার্ক করেই শেষ। আর হলো এরপরে হলো আহ প্রতিদিনই আমরা হলো আধা ঘন্টা করে হলো হায়ার ম্যাথ, আধা ঘন্টা জেনারেল ম্যাথ, আধা ঘন্টা ফিজিক্স, এইভাবে পড়ি, তাহলে হলো ভালো হবে। আচ্ছা। আর হ্যাঁ। ইয়ে করবো, ওই সিলেবাস দেখে আমি হলো ওই অনুযায়ী শুরু করবো। এখন তুমি যদি কোনো স্পেসিফিক চ্যাপ্টার করতে চাও নেক্সট দিন, তাহলে হলো হুম। আমাকে আজকে হলো রাতের মধ্যে জানাই দিবা, কারণ আমাকে হলো স্লাইড বানিয়ে দিতে হবে। আর যদি বলো যে না ভাই আপনার মতো করে সিলেবাস দেখে করেন, তাহলে আমি ওইভাবে করবো। এখন আহ, এটা তোমার উপর, তো কি করবা বলো? আচ্ছা, ওই আমি আচ্ছা বলি একটু, ওর সেট ফাংশন মনে করা হয়েছে না কয়েকবার? সেট ফাংশনটা মনে ক্লিয়ার আছে মোটামুটি। জেনারেল আচ্ছা, ম্যাথ। জেনারেল ম্যাথে। আচ্ছা। দুইটাই তো একই রকম মনে হয়। না, না, দুইটা। আলাদা আছে, আলাদা আছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জেনারেল ম্যাথে করা আছে, তারপর হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আর কি কি?